রূপান্তরিত মানুষের কিছু স্পেশাল নিডস থাকে, কিছু স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে, স্পেশাল হেলথ ইস্যু, এমনি জীবনে প্রতিবন্ধকতা রয়েছে, মানে তারা লোকে আদর করবে, সোহাগ করবে, কিন্তু ঘরে তুলতে তৃতীয় লিঙ্গ বলে কিছু হতো, তাহলে প্রথম এবং দ্বিতীয় লিঙ্গকে, তার মানে কি প্রথম লিঙ্গ মানে সবসময় পুরুষ মানুষেরা, তাহলে মেয়েরা দ্বিতীয়, এই লড়াইটাও কিন্তু কোনো সুবিধা দেওয়া হচ্ছে। তো দেশের অর্ধেক জেনারেশনই এখনো অব্দি নিরক্ষর হয়ে পড়ে রয়েছে, এবং রাজনৈতিকভাবে তাদেরকে নিরক্ষর করিয়ে রাখা, ডিপ্রেশন থেকে বেরোতে। এবার আমার কাছে তো পয়সা ছিল না যে সাইকোলজিস্ট দেখাবো, তো আমি লেখা শুরু করি। সেখান থেকেই আমার লেখালেখি, মানুষের আমার লেখা পছন্দ হয়, তারা আজকে আমি যা খুশি সব আমার পাঠকদের জন্য। দৃষ্টিভঙ্গি এখনো অনেকটাই রক্ষণশীল। আপনি কিভাবে এই প্রতিকূলতাকে অতিক্রম করে নিজেকে একজন প্রতিষ্ঠিত লেখক হিসেবে গড়ে তুলেছেন? দেখো, প্রথমত আমি তৃতীয় লিঙ্গ শব্দটা নিয়ে আমার অসুবিধা রয়েছে, কারণ যদি তৃতীয় লিঙ্গ বলে কিছু হতো, তাহলে প্রথম এবং দ্বিতীয় লিঙ্গকে, তার মানে কি প্রথম লিঙ্গ মানে সবসময় পুরুষ মানুষেরা, তাহলে মেয়েরা দ্বিতীয়, এই লড়াইটা। আর তৃতীয় লিঙ্গ কেন হবে? মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার বা এনি আদার, ঠিক আছে। আর হ্যাঁ, দেখো, আমি কখনোই এটা বলবো না যে আমি জন্মগত নারী, ঠিক আছে, কিন্তু আমি তো একজন নারী। আলাদা করে আবার তৃতীয় লিঙ্গ বলে, তৃতীয় বলে হ্যাঁ, প্রথম দ্বিতীয় লিঙ্গ, আর আমরা তো আলাদা করে কোনো সুবিধা পাই না, বরং আমরা এতগুলো বছর ধরে পিছিয়ে এসেছি, এখন আমাদেরকে অ্যাকোমোডেট করা হচ্ছে, তাও কিন্তু কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। আর দেখো, আমি যখন লেখালেখি শুরু করেছি, তখন আমি যে ট্রান্স, তখন অব্দি আমি নিজেও জানতাম না, কারণ এটা তো একটা পরিচয়, একটা আমি নিজে হয়তো জানতাম যে আমি নিজে একটা নারী, কিন্তু আমি যে কোনোদিন নিজেকে প্রকাশ করতে পারবো বাহ্যিক ভাবে, সেটা আমি জানতাম না। কারণ আমি সারা জীবনই জানতাম যে এটা একটা মানে স্বাবলম্বী সিদ্ধান্ত, আর যতদিন না আমি স্বাবলম্বী হব, আমি এই সিদ্ধান্ত নিতে পারবো। তো লেখালেখি আমি না, মানে সবাইয়ের একটা থেরাপি দরকার তো ডিপ্রেশন থেকে বেরোতে। এবার আমার কাছে তো পয়সা ছিল না যে সাইকোলজিস্ট দেখাবো, তো আমি লেখা শুরু করি। সেখান থেকেই আমার লেখালেখি, মানুষের আমার লেখা পছন্দ হয়, তারা আজকে আমি যা খুশি সব আমার পাঠকদের জন্য। বিশ্বাস করে, আমার পাঠক না থাকলে আমি এখানে হতে পারতাম না। তাই জন্য আমাকে দেখবে না আমি কোনোদিনই খুব বেশি অহংকারী, কারণ আমার অহংকার, আমার ঈশ্বর আমার পাঠকরা, আমার ঈশ্বর আমার দর্শকেরা, আমার ঈশ্বর আমার শ্রোতারা। তো আমি বড় কিছুই হয়ে উঠতে পারিনি, বাট আমি যা কিছু যতটুকু সব আমার পাঠকদের জন্য। আপনার এই সংগ্রাম, এই যে মানুষের এই যে বাস্তবতা সংগ্রাম এবং অধিকার কতটা প্রতিফলিত হয়েছে সমাজের চেতনা বৃদ্ধির জন্য, সাহিত্য কিভাবে ভূমিকা রাখতে পারে বলে মনে হয়? মানে আপনার লেখায় কি? দেখো, সাহিত্য সারা জীবন ভূমিকা রেখে গেছে। এইসব সাহিত্য না থাকলে হয়তো মানুষ আজকে এতটা লিবারাল হতে পারতো না, কারণ পড়ে কিন্তু পড়াতে হবে। আমাদের তো দেশের অর্ধেক জেনারেশনই এখনো অব্দি নিরক্ষর হয়ে পড়ে রয়েছে, এবং রাজনৈতিকভাবে তাদেরকে নিরক্ষর করিয়ে রাখা হয়েছে, যাতে তারা নিজেদের অধিকারের কথা, হকের কথা না বলতে পারে। সাহিত্য সারা জীবনই প্রতিফলিত করেছে। আমি কতটা সাহিত্যকে দিতে পেরেছি আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমি চেষ্টা করি আমার লেখার মধ্যে শুধুমাত্র রূপান্তরকামী মানুষরা রূপান্তরিত, আমি এই তৃতীয় লিঙ্গ মানুষদের ব্যাপারে বা আমাদের ব্যাপারে, বা তৃতীয় লিঙ্গ তো আমি মানি না, রূপান্তরিত বা এলজিবিটিকিউ মানুষের ব্যাপারে খুবই কম লিখি। আমি বেশিরভাগই লিখি সমাজের ব্যাপারে, নারীর ব্যাপারে, নারী উন্নয়নের ব্যাপারে। আমি নারীবাদী, আর আমার সেটা বলতে একদমই মানে নেই, মানে কিছু নেই, আফসোস নেই, ঠিক আছে। বরং আমার মনে হয় যে আমি গর্বিত, আমি একজন নারীবাদী। তো আমি চেষ্টা করি, এবং বিশেষ করে আমি জানি না আমি সমাজে কতটা বৃহত্তর জায়গা তৈরি করতে পেরেছি, কিন্তু আমি এইটুকু জানি যে আমি আমার জীবনে, আমি আমার নীতি যেটা আমি লিখছি সেটাকেই ফলো করি, এবং ফলো করে, অনুসরণ করে, অনুশীলন করে আমি আজকে আমার জীবনটাকে আমার মতো করে কাটাচ্ছি। আমি তাই জন্য যেটা করি তার দায় পুরোপুরি আমার, তার দায় অন্য কারণ নয়। সেরকমই আমি যেটা করব, কেউ আমাকে বলে দেবে এটা করো না, সেটা আমি করবো না। আমি যেরকম ভাবে জামা কাপড় ইচ্ছা সেরকম ভাবে পরবো, যেরকম ভাবে করবো না। আমি জানবো যে আমার লিমিটেশন কতটা আমি ঠিক করে দেবো। কোনো সমাজ তো ঠিক করে দেবে না, কারণ সমাজ আমাকে দুবেলা দুমুঠো ভাত দেয় না। ব্যক্তিগত জীবনে ও পেশাদার লেখক হিসেবে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি ছিল, কিভাবে তা কাটিয়ে উঠেছে? পেশাদার লেখক আমি এখন অব্দি হতে পারিনি, কারণ হচ্ছে রয়্যালটি খুব কম আমাদের এখানে, ঠিক আছে। তো পেশাদার মানে তো সারাক্ষণ লিখে যেতে হবে। আমি পেশাগত জীবনে আমি একজন HR, ঠিক আছে। তো আমি HR,
তো ওইটাই আমার জীবনে। তো পেশাদার জীবনে আমার প্রতিবন্ধকতা, হ্যাঁ, লেখক হতে পারিনি কারণ ওই যেহেতু আমার কাছে আমাকে একটা চাকরি করতে হয়, যে আমি সারাক্ষণ লিখতে পারি না, ওটা দিতে পারি না। তো এইটা একটা প্রতিবন্ধকতা। ব্যক্তিগত জীবনে তো অনেক প্রতিবন্ধকতা রয়েছে, তার মধ্যে সব থেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে অর্থ। আমার কাছে যদি ঠিক সময় ঠিক মতো অর্থ থাকতো তাহলে হয়তো আমি আজকে আরো আমার জীবনটাকে সুন্দর করতে পারতাম। তো এটাই বলবো যে প্রত্যেকটা মানুষকে যে তাদের স্বাবলম্বী হওয়া উচিত, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত। আর তাছাড়া তো সমাজ আছে, মা বাবা আছে, মা বাবা আমাকে কখনো বুঝতে পারেনি, সেই জায়গাটা রয়েছে। প্রেমের জীবনে প্রতিবন্ধকতা রয়েছে, মানে তারা লোকে আদর করবে, সোহাগ করবে, কিন্তু ঘরে তুলবে না, কারণ ওই আফটার অল সমাজ জানিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, তো এই আরেকটা শেষ প্রশ্ন, যেহেতু তৃতীয় লিঙ্গ শব্দটা একদমই করছি না, এইসব মানুষদের জন্য সমাজ ও প্রশাসনের কাছ থেকে কি ধরনের পরিবর্তন আশা করেন? আপনার দৃষ্টিতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হওয়া উচিত? দেখো, আমার প্রথমে তো মনেই হয় যে আমাদের এই শব্দগুলোই ব্যবহার করা উচিত, যে এরা আলাদা, ওরা আলাদা। এরা ওরা আমরা বন্ধ করব। তবে হ্যাঁ, এরা ওরা বন্ধ করতে গিয়ে এইটা ভুলে যাব না যে এই গোষ্ঠীর মানুষ, এই কমিউনিটির মানুষ অনেকগুলো বছর পিছিয়ে রয়েছে। অন্য মানে যারা স্ট্রেট হেটেরোসেক্সুয়াল কমিউনিটির মানুষেরা বা হেটেরোনর্মেটিভ কমিউনিটির মানুষেরা যেগুলো পেয়েছে, সেগুলো এই এলজিবিটিকিউআই কমিউনিটির মানুষেরা অনেক কিছুই পায়নি। তো তাদেরকে সেই জায়গাটা তৈরি করে দেবে, ইকুইটি পয়েন্টে আনতে হবে, তারপর আমরা ইকুয়ালিটির কথা ভাববো। আর ইতিমধ্যে সব থেকে শর্ট টার্ম আমার মনে হয় যে এক হচ্ছে চাকরির জায়গায় ইকুয়াল অপরচুনিটি, শিক্ষার জায়গায় ইকুয়াল অপরচুনিটি। এবার ধরুন এরকম অনেক সময় হয় না যে কারোর ধরো এখন অব্দি সে অর্থের জন্য বা সুবিধার জন্য নাম চেঞ্জ করতে পারেনি, এবার নাম চেঞ্জ করতে পারেনি কিন্তু সে তার রূপান্তরিত ভেসেই যাচ্ছে কলেজে, তো তাকে তার পুরনো নামে ডাকা, তার প্রেফার্ড নামে না ডাকা, এগুলো, বা কলেজে বলে যে তুমি আগে ওটা করে আসবে, না হলে তোমাকে তোমার ওই পুরনো নামে, এই নাম চেঞ্জ বা ডকুমেন্টস চেঞ্জের জায়গাগুলোতে একটু সুবিধা করা উচিত। আর একটা হচ্ছে সব জায়গায় অল জেন্ডার টয়লেট, জেন্ডার নিউট্রাল টয়লেট, ট্রান্সজেন্ডারদের জন্য টয়লেট করা উচিত। ঠিক আছে, হেলথ সেক্টরে ট্রান্সজেন্ডার মানুষের, কারণ রূপান্তরিত মানুষের কিছু স্পেশাল নিডস থাকে, কিছু স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে, স্পেশাল হেলথ ইস্যুস থাকে। তো একটা ট্রান্সজেন্ডার ওয়ার্ড না করলেও তোমার অ্যাটলিস্ট একটা স্পেশালিটি করা উচিত, যেখানে ট্রান্সজেন্ডার মানুষদেরকে দেখবে, তাদের হেলথ নিডসগুলোর কথা বুঝবে। শুধুমাত্র তো জ্বর জ্বালা নয়, তাদের আরো অনেক রকমের অসুবিধা হয়, যেগুলো হয়তো একটা হেটেরোসেক্সুয়াল মানুষের বা হেটেরোনর্মাল সিসজেন্ডার মানুষের হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এনজিও বৃদ্ধাশ্রমগুলোকে বলবো একটা ট্রান্সজেন্ডার বৃদ্ধাশ্রমের কথা, কারণ এই যে যারা হিজড়া পেশায় রয়েছে, যাদের পেশা শেষ হয়ে যায়, পেশাগত জীবন শেষ হয়ে যায়, তারপরে তাদের থাকার জায়গা থাকে। দিদি আরজি কর প্রসঙ্গে একটু আসি। আপনি আরজি কর প্রসঙ্গের একজন প্রতিবাদী মুখ ছিলেন এবং এখনো আছেন, কারণ এখনো আমরা বিচার পাইনি। তো সেই দিক থেকে দেখতে গেলে আরজি করের মামলা এবং সেই বিচার কতটা এগোলো, আর কি মনে হয় যে আদেও কি বিচার পাবো আমরা? দেখো, আমার যে এখন যে হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে, দেখো এটা হাইকোর্টের সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে, কিন্তু আমরা কেউই এই সিদ্ধান্ত নিয়ে খুশি না। খুশি আর অখুশির একটা আলাদা বিষয়, আমরা মানছি না, কারণ ধরো আমরা যাদেরকে দোষী মানছি তারা যদি কম শাস্তি পেত তাহলে খুশি আর অখুশির ব্যাপারটা আসতো। কিন্তু আমার মনে হয় একা সঞ্জয় তো দোষী নয়। যদি সঞ্জয় কিছু করেও থাকে, ইফ হি ইজ দি ফার্স্ট হ্যান্ড ক্রিমিনাল, বাট ওকে সাহায্য করার জন্য অনেক মানুষেরা রয়েছে, তো তাদের শাস্তি চাই আমার। আর আমি শুধু আরজি কর কেন, এই আন্দোলনটা আমি সারা জীবন থেকে যাব, যতদিন মনে হবে যে আন্দোলনটা চলা উচিত এবং আন্দোলনটা সুবিচার পায়নি, আমাদের অভয়া তিলোত্তমা মেয়েটি সুবিচার পায়নি। তবে আমার একটা কথা এটা বলার, এটা আমি সব জায়গায় বলি, এই আন্দোলনটা কোনোদিনই অরাজনৈতিক ছিল না। আমরা যারা অরাজনৈতিক, আমি বলিনি কখনোই, যারা অরাজনৈতিক বলেছে তারাই হয়তো এই আন্দোলনটাকে অনেকটা পিছিয়ে দিয়েছে, কিন্তু তারপরও হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। কবি সুমন যতই বিরোধী পক্ষের জন্য লিখে থাকো, উনি তো সত্যি কিছু লিখে গেছে, তাই জন্য দেখা হবে তোমার আমার আবার তখন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, পুলিশের এই যে আরজি কর কাণ্ডে যেরকম ব্যবহার আমরা দেখতে পেলাম এবং এর আগেও দেখেছি যে কিরকম কাজ করেছে, তো পুলিশ মন্ত্রীকে কেন বিচারের অধীনে আনা হচ্ছে না এখনো পর্যন্ত, কি মনে হয়? কারণ আমি একটা জিনিস দেখলাম,
এই আন্দোলনটার একটা সব থেকে বড় দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী কতটা পাওয়ারফুল কনস্টিটিউশনাল স্ট্রাকচারে যে পাওয়ারটা দেয় তার থেকে এতটা বেশি পাওয়ারফুল যে সে কোর্টকে এনওসি মানে সিবিআই কে এনওসি দিল না তোমার অভিজিৎ বা এবং ওই সন্দীপের তোমার ইনভেস্টিগেশন করতে যে সময় দরকার ছিল। তো আমি এটাই বুঝলাম যে উনি ওনার যে পাওয়ারটা ক্ষমতা থাকা উচিত তার থেকে অনেক বেশি ক্ষমতা উনি কিনে নিয়েছেন বা আদায় করে নিয়েছেন, এবং এইটার জন্য কিন্তু আমাদের যারা ভোটার, যারা আমরা নাগরিক, তাদেরকে কিন্তু একটুখানি ভীষণ ভালোভাবে সতর্ক হতে হবে, কারণ এরপরে কিন্তু আরো খারাপ দিন আসতে চলেছে যদি আমরা আবার তাকে নির্বাচন করি তো আমাদের প্রতিনিধি করে নিয়ে আসি।